আচ্ছা, দেখো আগের দিন আমরা সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স তাকে একটা ফোর্স আর এবং একটা কাপেল জিতে কনভার্ট করা যায়, এই থিওরেমটা আমরা পড়েছিলাম। ঠিক আছে, তারই একটা করলারি ভাবতে পারো, যেটা আমি আমার আগের দিনই আলোচনা করা উচিত ছিল, তো সেইটা আজকে ফার্স্ট আলোচনা করব। তো সেই করলারিটা কি, আমি সেটাকে এক্সারসাইজ হিসাবে লিখে দিচ্ছি। ফাইন্ড দ্য show that the necessary and sufficient condition of so that the necessary and sufficient condition of equilibrium of system of coplanar forces is x equal to 0, y equal to 0 and g equal to 0। অর্থাৎ কোনো একটা কোনো একটা বডির ওপরে যদি সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স অ্যাক্ট করে, তাহলে সেক্ষেত্রে সেই কোপ্লেনার ফোর্স যে ইকুইলিব্রিয়ামে থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকা মিন্স যে সিস্টেমটার কোনো চেঞ্জ হবে না, সিস্টেমটা যেমনই আছে তেমনই থাকবে, তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে এইটা, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 আর জি ইকুয়াল টু 0। যেখানে এক্স ওয়াই জিটা কি আমি লাস্ট থিওরেমটাতে সব এক্সপ্লেন করে দিয়েছিলাম। তাহলে এটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, তার মানে ইফ অ্যান্ড অনলি ইফ। তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখাতে হবে এটা ইকুয়াল টু 0, আর যদি এটা ইকুয়াল টু 0 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। তো আমাদের আগের দিন আমরা যতটা থিওরেম করেছিলাম, প্রুফ করেছিলাম, একদম ততটাই করতে হবে, মানে ততটা লেখার পর ওই পর্যন্ত কমন থাকবে। ঠিক আছে, আগের দিন যা আমরা করেছিলাম সেটা লিখে দিলাম, লিখে এর সঙ্গে দুটো জিনিস অ্যাড করতে হবে, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। তো ফার্স্ট নেসেসারি পার্টটা আমরা করি। নেসেসারি কন্ডিশন, লেট দ্য গিভেন সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। আমরা ধরে নিলাম সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা, সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি, যে সিস্টেমটার কোনো চেঞ্জ হয়নি ফোর্স দেওয়ার জন্য, তাই তো? তাহলে তার মানে তাহলে আমরা যে দুটো ফোর্স পেয়েছিলাম, একটা আর আর একটা মুভমেন্ট পেয়েছিলাম জি, আরটা হচ্ছে কি যে সমস্ত ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স, তাই না? সবগুলো ফোর্সকে যোগ করলে যে ফোর্সটা দাঁড়াবে সেই ফোর্সটা। আর জিটা হচ্ছে কি ওই যে কাপের মানে যে রোটেশন যে ফর্ম করছিল সেই রোটেশনের একটা মেজারমেন্ট, সেটা ছিল জি। তাহলে সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে সেখানে কোনো ফোর্স থাকা যাবে না, কেন কি ফোর্স থাকলে কী হবে, সিস্টেমটা ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, তাই না? আর কোনো রোটেশনে থাকা যাবে না, তার মানে কি সেই কোনো কাপেল তৈরি হবে না সেখানে, তার মানে কি জিটাকেও 0 হতে হবে। আবার দেখো এখানে যে এটাকে কখনো ব্যালেন্স করতে পারে না। অনেক সময় হতে পারে যে আমি একটা জায়গায় একটা ফোর্স দিলাম আর, সেখানে আরেকটা ফোর্স আছে ধরো পি, এখন এই দুটো ফোর্স কিন্তু দুজনকে ব্যালেন্স করতে পারে, তখন ইকুইলিব্রিয়াম হতে পারে। কিন্তু যেহেতু এটা ফোর্স আর এটা মুভমেন্ট, তাহলে এই দুটো কখনো একে অপরকে ব্যালেন্স করার প্রশ্নই আসে না। তাহলে ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে এটাকেও 0 হতে হবে, এটাকেও 0 হতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ সিস্টেমটা তো চেঞ্জ হয়ে যাবে, কারণ জি যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, ওখানে একটা কাপেল ফর্ম করবে, মানে রোটেশন হবে। আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে, আমাকে আরটাও 0 হবে, এই জিটাও 0 হবে, তাই তো? তাহলে এটা ইমপ্লাই করছে, তাহলে এখানে লিখে দিই সিন্স আর অ্যান্ড জি নট ব্যালেন্স ইচ আদার, তাহলে এটা ইমপ্লাই করছে আরটাও 0 হবে, জিটাও 0 হবে, কারণ যেহেতু দুজনকে ব্যালেন্স করতে পারছে না তাহলে ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে, তাই না? তার মানে দেখো আরটা 0 হওয়া মানে কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা 0 হবে, আর জি তো 0 হবেই। এটা ইমপ্লাই করছে কি এক্সটাও 0 হবে, ওয়াইটাও 0 হবে। তাহলে কোনো একটা সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে সেটা ইমপ্লাই করছে এক্সটা 0, ওয়াইটা 0, জিটা 0। এক্সটা 0 মিনস এক্স অ্যাক্সিস বরাবর যতগুলো ফোর্স থাকবে সমস্ত ফোর্সের যোগফলটা 0,
ওয়াই অ্যাক্সিস বরাবর যতগুলো ফোর্স থাকবে তাদের সমস্ত যোগসের যে সাম সেটা 0, আর জিটা তো কাপেল অফ মুভমেন্ট। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের নেসেসারি পার্ট। এখন আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশনটা ধরতে হবে, অর্থাৎ আমাদের ধরতে হবে এইটা প্রুভ করতে হবে ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে কনভার্সলি লেট x equal to 0, y equal to 0 and g equal to 0। দেখো x equal to 0 আর y equal to 0 হলে অলরেডি এটা ইমপ্লাই করে আরটা 0, কেন কি আরটা হচ্ছে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড জি ইকুয়াল টু 0। এখন কোনো একটা সিস্টেমে যদি আর 0 হয়, জি 0 হয়, তার মানে কোনো রকম ফোর্স নেই, তাই তো, কোনো কাপেল নেই, তাহলে সিস্টেমটা তো অলরেডি ইকুইলিব্রিয়ামেই আছে, তাই না? তো এটা ইমপ্লাই করে গিভেন সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। ব্যাস, তাহলে এইটা হচ্ছে, তাহলে আগে ওই পার্টটা কমন লিখে নেবে, তার সঙ্গে এটা অ্যাড করে দেবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, মানে এক্সাম যদি হতো তাহলে এটা খুব ইম্পর্টেন্ট হতো। নেক্সট আমরা একটা ছোট্ট থিওরেম পড়বো। এক্সারসাইজ হিসাবে লিখে দিচ্ছি, ইফ ক্যাপিটাল এক্স and capital Y be the algebraic sum of resolved part of the system of coplanar force parallel to the axis G and G। কি বলা হলো, দেখো x আর yটা হচ্ছে অ্যালজেব্রিক সাম, কারণ আমরা এর একদিন কি করেছিলাম, x ইকুয়াল টু সামেশন xi করেছিলাম, তাই না? তার মানে সাম অফ কি xi গুলো কি ছিল, যে গিভেন ফোর্সগুলো ছিল তাদের x অ্যাক্সিস বরাবর রিজলভ পার্ট, তাই তো, আর yটা ছিল কি আমাদের সামেশন ওয়াই, যেখানে ওয়াই গুলো ছিল গিভেন ফোর্সগুলোর ওয়াই অ্যাক্সিস বরাবর রিজলভ পার্ট। আচ্ছা, তাহলে সেই জন্য লিখেছে যে এক্স আর ওয়াইটা হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ রিজলভ পার্ট অফ দ্য সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস প্যারালাল টু দ্য অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর। অ্যান্ড জিটা কি ছিল, জিটা ছিল মুভমেন্ট অফ কাপল অ্যাবাউট অরিজিন, তাই তো, অ্যান্ড জি দেয়ার মুভমেন্ট অফ কাপলটাকে ইন শর্ট মুভমেন্ট বলে, অ্যাবাউট origin O, so that the moment G dash of the system about any other point h comma k is g dash equal to g minus h y plus kx। অর্থাৎ এখানে কি বললো দেখো, যে ধরো এটা একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এখানে p1 p2 অ্যান্ড pn ফোর্সগুলো আছে, মানে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স আছে। তাহলে এই ক্যাপিটাল এক্সটা হচ্ছে এই বরাবর সমস্ত ফোর্স তার যোগফল, ক্যাপিটাল ওয়াই হচ্ছে আমার এই বরাবর সমস্ত এটা, আর এই ফোর্সগুলোর যে মুভমেন্ট যদি আমরা অরিজিনাল রেসপেক্টে বের করি তাহলে সেটা হচ্ছে আমার জি, ঠিক আছে, এগুলো আমার দেওয়া আছে। এখন যে কোনো একটা পয়েন্ট তুমি নিয়ে নাও এখান থেকে, তো সেটাকে নাম দিলাম এইচ কমা কে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে যদি সমস্ত ফোর্সের মুভমেন্ট নেই,
তাহলে সেই মুভমেন্টে হবে এটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে যে কোনো পয়েন্ট যার কোঅর্ডিনেটটা হচ্ছে এইচ কমা কে, তার রেসপেক্টে যখন আমি মুভমেন্টটা ক্যালকুলেট করব তখন তার সেই মুভমেন্টের ভ্যালুটা হবে এটা। তো এটা আমি প্রুভ করছি, দেখো। হ্যাঁ, প্রুফটা খুবই ইজি। আমি জাস্ট প্রথমে ছবিটা করেই তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো এইটা হচ্ছে আমার সেই এ পয়েন্টটা যার কোঅর্ডিনেটটা হচ্ছে এইচ কমা কে, ওকে। তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। মনে করো আমার এই পয়েন্টে P1 ফোর্সটা আছে, তাহলে তাদের রিজলভ পার্টটা এক্স অ্যাক্সিসের প্যারালাল কত হয় x1, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয় y1। এখন দেখো যে তাহলে আমার যদি ছবিটা আমি করি, এখানে খেয়াল করে দেখো যে আমার এই ডিস্টেন্সটা হবে অ্যাকচুয়ালি কত h, আর এই ডিস্টেন্সটা হবে k। আর তোমরা জানো যে এই পয়েন্টটা x1, y1 পয়েন্ট হয়, তাহলে সেখান থেকে এটা হচ্ছে আমার কাছে y1, আর এই হাইটটা হচ্ছে আমার কাছে x1। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে বলো তো? নিশ্চয়ই এই ডিস্টেন্সটা, তার মানে এই পুরোটা হচ্ছে x1 মাইনাস কে h, তাহলে এটা হচ্ছে আমার x1 মাইনাস h, পুরো হাইটটা y1, সেখান থেকে কেটাকে বাদ দিলে আমি পেয়ে যাব এই হাইটটা y1 মাইনাস কে। আচ্ছা, এখন আমি যদি এই x1 ফোর্সের মুভমেন্টটা এ পয়েন্টের রেসপেক্টে ক্যালকুলেট করি, তাহলে কি করতে হবে বলো? এই দিকে একটা x1 ফোর্স নিতে হবে, এই দিকে একটা x1 ফোর্স নিতে হবে। এখন এই আমার x1টা এই বরাবর আছে, তাই তো? তাহলে এটাকে ঢেকে দাও। তাহলে দেখো এই দিকে x1 আর এই দিকে x1, তাহলে এখানে একটা রোটেশন ফর্ম করছে, এবং সেই রোটেশনটা কি ক্লকওয়াইজ ফর্ম করছে। তাহলে এই x1 ফোর্সের মুভমেন্টটা কত হবে? তাহলে ফোর্স হচ্ছে আমার ক্যাপিটাল x1, আর খেয়াল করে দেখো ক্যাপিটাল x1 একটা এই দিকে আছে আর একটা এই দিকে আছে। তাহলে এই ডিস্টেন্সটা আমার দরকার, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমার y1 মাইনাস কে। আর যেহেতু এই রোটেশনটা ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে সামনে একটা নেগেটিভ দিতে হবে। ক্লিয়ার? এটা গেল কি x1 ফোর্সটা তাহলে আমার এখানে চলে আসলো। একইভাবে যদি আমি তাহলে x1টাকে বাদ দিলাম, তাহলে এই x1 ফোর্সটা আমার কোথায় চলে আসলো বলো? তাহলে এই x1 ফোর্সটা আমার চলে আসলো এখানে, তার সঙ্গে একটা কাপেল ফর্ম করলো। আচ্ছা, এবার ধরো y1টা আছে এখানে, তো তাহলে আমাকে যদি এইখানে y1টাকে আনতে হয়, তাহলে এই বরাবর একটা y1 ফোর্স নিতে হবে, এই বরাবর একটা y1 ফোর্স নিতে হবে। এখন এটাকে ঢেকে দাও, কারণ এই ফোর্সের ডিরেকশন হচ্ছে ওপরের দিকে, তাহলে এটা নিচের দিকে, তাহলে এইটা এখানে একটা কাপেল ফর্ম করবে। এবং খেয়াল করে দেখো এটা কোন দিকে এটা হচ্ছে রোটেশন হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হওয়ার জন্য মুভমেন্টটা পজিটিভ আসবে, তাই না? তাহলে এর যদি আমি মুভমেন্টটা ক্যালকুলেট করি, তাহলে হবে y1 ফোর্স একটা, আর এই ডিস্টেন্সটা, তাহলে এই ডিস্টেন্সটা কত? x1 মাইনাস h। ক্লিয়ার? তাহলে আমার কি হলো? এইটা কাপেল ফর্ম করে গেল, আর এখানে চলে আসলো y1টা। তাহলে আলটিমেটলি কি হলো দেখো, যে এই y1টা চলে আসলো এখানে, আর এই x1টা চলে আসলো এখানে, তার সঙ্গে একটা মুভমেন্ট ফর্ম করলো, যার সেই মুভমেন্টটা কত? এটা প্লাস এটা। তাহলে এটা তো x1 এর জন্য হলো। তাহলে একইভাবে x2 এর জন্য যদি হয়, তাহলে এখানে কি হবে? সব x2 দিয়ে চলে আসবে। মানে P1 ফোর্সের জন্য যখন আমি P2 যখন আমি P3 ফোর্সের জন্য করব, তখন আমার কি হবে? সব এখানে x3 দিয়ে চলে আসবে। তাহলে আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে টোটাল মুভমেন্টটাকে ক্যালকুলেট করি, যেটাকে জি ড্যাশ নাম দেওয়া হয়েছে, তাহলে তখন কি হবে? সামেশন দিতে হবে আমাকে, সবটা নিতে হবে, আর এটাকে আই করে দাও। আই ইকুয়াল টু 1 থেকে যদি এনখানা ফোর্স নিই এন, তাহলে এইটাকে দেখো আমি যদি একটু সাজিয়ে লিখি, তাহলে কত হবে? দেখো এই যে প্রথমে xi yiটাকে আমি লিখছি, ঠিক আছে? স্মল xi ক্যাপিটাল yi, কেন কি আমাকে দেখো যেভাবে দেওয়া ছিল সেটাকে মেলাতে হবে, ঠিক আছে? মাইনাস দিয়ে দেখো এইটাকে লিখছি স্মল yi ক্যাপিটাল xi, এটা হলো i ইকুয়াল টু 1 to n। এইবার আমাকে h কমন নেব আমি, তাই না? কে কমন নেব, তাহলে কে যদি দেখো কে এর উপর তো সামেশন রান করছে না, সো প্লাস কেটাকে যদি আমি কমন নিই, তাহলে সামেশন i ইকুয়াল টু 1 to n। কে কোথায় কোথায় আছে বলো? এই যে মাইনাস xi, এখানে একটা কে আছে,
আচ্ছা, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে দেখো এক্স আই পুরো থাকছে, ফাইন। আর কি থাকবে, আর এইচ, তাহলে এইচটা কমন নিলে মাইনাস এইচটা কমন নিলাম, তাহলে পড়ে থাকলো সামেশন আই ইকুয়াল টু 1 to n ওয়াই আই। দেখো টোটাল এখান থেকে 4টে টার্ম আসবে, 2টো টার্ম এখানে 2টো টার্ম, 4টে টার্ম হবে, 2টো টার্ম এখানে লিখে নিয়েছি আর 2টো টার্ম এখানে লিখে নিয়েছি। এবার আগের দিনের যদি থিওরিটাকে বের করে দেখো তাহলে দেখবে এইটাই হচ্ছে আমার জি, অর্থাৎ অরিজিনের রেসপেক্টে মুভমেন্ট, তাই তো, প্লাস কে ইন্টু এটা হচ্ছে আমার ক্যাপিটাল এক্স মাইনাস এইচ এটা ক্যাপিটাল ওয়াই, তাহলে এইটা হচ্ছে আমার মুভমেন্ট বেরিয়ে গেল অ্যাবাউট দ্য পয়েন্ট এ, যার কোঅর্ডিনেটটা হচ্ছে এইচ কমা কে। তাহলে এটাকে আমাকে এখন গুছিয়ে লিখতে হবে। তাহলে দেখো আলটিমেটলি x1 ফোর্সটা এখানে চলে আসলো, y1 ফোর্সটা এখানে চলে আসলো। অন্য ফোর্সের ক্ষেত্রে হচ্ছে আমার x2 ফোর্সটা এখানে চলে আসবে, y2 ফোর্সটা এখানে চলে আসবে। এইভাবে কিন্তু দেখো সমস্ত ফোর্স p1 p2 pn এর জন্য x1 x2 xn গুলো এই লাইনের উপরে চলে আসবে, আর y1 y2 yn গুলো এই লাইনের উপরে চলে আসবে। তাহলে যখন আমি x ইকুয়াল, যখন আমি এই অ্যাক্সিস বরাবর সমস্ত ফোর্স ক্যালকুলেট করবো, তাহলে সেটা কত হবে, সামেশন xi হবে, এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি x, তাই না। এই অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্সটা কত হবে, সামেশন ওয়াই, সেটা কিন্তু আগের দিন দেখেছি ওয়াই। তার মানে আমরা দেখলাম যে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স যখন আমি যে কোনো পয়েন্টে, মানে যে কোনো পয়েন্টকে অরিজিন ভেবে এখানে আনবো, তখন একটা এক্স পাওয়া যাবে এক্স অ্যাক্সিসের প্যারালাল, একটা ওয়াই পাওয়া যাবে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, আর একটা কাপেল পাওয়া যাবে, যে কাপেলের ভ্যালুটা কত হবে, এই যে এইটা হবে। তাহলে এটাকে লিখে দিচ্ছি, let p1 p2 dot dot pn are system of coplanar forces acting at a1 a2 dot dot an whose coordinates are x1 y1 x2 y2, সরি স্মল, যেহেতু কোঅর্ডিনেটগুলো সব কী হবে x1 y1 and xn yn, fine. With respect to the coordinate axis, with respect to the coordinate axis, সরি কোন কোঅর্ডিনেট অ্যাক্সিস, ox oy, আগের ছবিটাকে ড্র করে নেবে, আগের যে ছবিটা আমি করেছিলাম, অর্থাৎ এখানে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এটা হচ্ছে এইচ কমা কে, আর এটা মনে করো p1 ফোর্স, তাহলে এই বরাবর x1 এই বরাবর y1। তাহলে সেক্ষেত্রে জাস্ট এই ছবিটা জাস্ট ড্র করে রাখো, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা লাগবে, এই ডিস্টেন্সটা লাগবে, তাই না। এটা হচ্ছে ডিস্টেন্সটা লিখে রাখবে সেখানে, ওকে। লেট x1 y1 xi y, যেটা আমি 1 দিয়ে করছি সেটা আমি i এর জন্য করছি, ঠিক আছে, with the component of with the component of pi parallel to ox and oy axis। এই p1 এর x অ্যাক্সিস বরাবর আর y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টগুলো হচ্ছে xi yi, ঠিক আছে। দেন ক্যাপিটাল x ইকুয়াল টু আমরা জানি সামেশন xi, ক্যাপিটাল y ইকুয়াল টু সামেশন yi, এখানটায় আইটাই সব হচ্ছে 1 to n, ঠিক আছে। আর g
যেটা হচ্ছে কি অরিজিনের রেসপেক্টিভ মুভমেন্ট, সেটা হচ্ছে আমার হয় এক্স আই ওয়াই আই মাইনাস স্মল ওয়াই আই এক্স আই। এটা আমি আগের দিনই বের করেছি। নাও জি ড্যাশটাকে কি বলছি, এ পয়েন্টের রেসপেক্টে সমস্ত ফোর্সের মুভমেন্টের যোগফল, তাই না? জি ড্যাশ ইকুয়াল টু সাম অফ মুভমেন্টস অফ দ্য সিস্টেম অফ ফোর্সেস অ্যাবাউট কোন পয়েন্ট বলো, এ পয়েন্ট প্যাকেটে এইচ কমা কে। ঠিক আছে, তাহলে সেটা কত হয় আমি তখনই লিখেছিলাম, সামেশন হবে আমার ওয়াই আই ইন্টু ওয়াই আই এর জন্য এইটা, তার মানে এই ডিস্টেন্সটা দরকার, তার মানে হচ্ছে কত ছিল ওটা, এক্স ওয়ান মাইনাস এইচ, এটা ছিল মাইনাস দিয়ে এক্স আই ইন্টু এক্স আই এর জন্য হচ্ছে এই ডিস্টেন্সটা, তাতে ওয়াই ওয়ান মাইনাস কে। দেখবে আগের পেজটা যে এইটাই আমি লিখেছিলাম। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছিল, সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস ওয়াই আই এক্স আই। ক্যাপিটাল স্মলগুলো ভালো করে দেবে, কারণ কি ক্যাপিটাল লেটারগুলো মানে হচ্ছে ফোর্সের কম্পোনেন্ট, আর স্মল যেগুলো লেটার সেগুলো হচ্ছে কি কোঅর্ডিনেটস। ঠিক আছে, প্লাস কে ইন্টু সামেশন এক্স আই মাইনাস এইচ ইন্টু সামেশন ওয়াই আই। তাহলে এখানে বসিয়ে দাও, জি প্লাস কে এক্স মাইনাস এইচ ওয়াই, প্রুফ। তাহলে আমরা যে কোনো পয়েন্টের রেসপেক্টে মুভমেন্টটাকে দেখলাম, ক্যালকুলেট করতে পারলাম। নেক্সট একটা থিওরেম আমরা করব। সেই থিওরেম করার আগে আমরা একটা জাস্ট ছোট্ট একটা রেজাল্ট আমরা লিখে দিই, সেটাকে শুধু একটু এক্সপ্লেন করি, ওই রেজাল্টটা আমার লাগবে অঙ্ক করতে। হচ্ছে ভ্যারিগনস থিওরেম। তাহলে এটাকে লিখে নেবে, ভ্যারিগনস থিওরেম। GNON apostrophe S theorem. Statement: if any system of coplanar forces acting on a rigid body have a resultant force, then the algebraic sum of moments about any point in their plane will be equal to the moment of the resultant about the same point. এটা হচ্ছে ভ্যারিগনস থিওরেম। এটা কি স্টেটমেন্ট দিল দেখো, বলছে ধরো এখানে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস আছে, হ্যাঁ, P1
P2, P3, P4 অ্যান্ড সো অন। তাহলে এই সমস্ত ফোর্সের ধরো কোনো একটা পয়েন্ট, তাহলে এই কোনো একটা পয়েন্টের রেসপেক্টে সমস্ত ফোর্সের মুভমেন্টের যে যোগফলটা সেটা যা হবে, আর এই ফোর্সগুলোর যেটা রেজাল্ট্যান্ট ফোর্স মানে সবগুলোকে যোগ করে যেটা পাবো। এবার কীভাবে যোগ করবো সেটা আগের দিন আমি দেখিয়েছি। সবগুলোকে প্রথমে এই বরাবর নিয়ে আসবো xi, আর এই বরাবর yi নিয়ে এসে এটা হচ্ছে এই বরাবর যোগফলটা x আর এই বরাবর যোগফলটা হচ্ছে y, তারপরে এই দুটো ফোর্সকে আবার যোগ করলে একটাই ফোর্স r চলে আসবে। তাহলে এই যে সমস্ত ফোর্সের যেটা রেজাল্ট্যান্ট ফোর্স তার মুভমেন্ট যদি এই পয়েন্টের রেসপেক্টে ক্যালকুলেট করি তাহলে সেটা একই দাঁড়াবে। তার মানে কি আমি একটা একটা করে মুভমেন্ট বের করে যোগ করলে যা হবে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, আর সবগুলো ফোর্স যোগ করে নিয়ে তার মুভমেন্টটা ক্যালকুলেট করলে একই দাঁড়াবে। দেখো স্টেটমেন্টটা, ইফ এনি সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স অ্যাক্টিং অন এ রিজিড বডি হ্যাভ এ রেজাল্ট্যান্ট ফোর্স, দেন দ্য অ্যালজেব্রিক সাম অফ মুভমেন্ট, কি অ্যালজেব্রিক সাম অফ মুভমেন্টস মানে কি মুভমেন্টগুলোর তুমি সাম নিলে অ্যাবাউট এনি পয়েন্ট ইন দেয়ার প্লেন, সেই প্লেনের মধ্যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, দ্যাট উইল বি ইকুয়াল টু, সেটা কার সঙ্গে সমান হবে, মুভমেন্ট অফ দ্য রেজাল্ট্যান্ট, অর্থাৎ যে রেজাল্ট্যান্ট ফোর্স তার মুভমেন্টের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তো এই স্টেটমেন্টের একটা অ্যাপ্লিকেশন করব আমরা। সেটা নেক্সট আমাদের যে থিওরামটা হবে সেটা হচ্ছে, আমরা কি দেখলাম যে কোনো সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সকে আলটিমেটলি একটা রেজাল্ট্যান্ট ফোর্সে কনভার্ট করা যায়, সেটাকে আমরা আর নাম দিয়েছি। তাহলে এই আরটা যে এক্স অ্যাক্সিস, আরটা যে লাইন বরাবর কাজ করে সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে সেটা আমরা আগের দিন ক্যালকুলেট করেছি, tan ইনভার্স y/x। তার মানে এই লাইনের নতিটা আমাদের জানা আছে। তো এখন এই আরটা যে লাইন বরাবর কাজ করে এটাকে বলে লাইন অফ অ্যাকশন বলে। কোনো একটা ফোর্সের লাইন অফ অ্যাকশন মিনস ওই ফোর্সটা কোন লাইন বরাবর অ্যাক্ট করছে। তাহলে আমাদের এখন নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে আরটা যে লাইন বরাবর অ্যাক্ট করছে সেই লাইনের ইকুয়েশনটা আমরা ক্যালকুলেট করব। ওকে, to find the equation of line of action of the resultant of a system of coplanar forces, acting at different points of a rigid body। কোনো একটা রিজিড বডিতে একটা সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স অ্যাক্ট করছে, তুমি সেই কোপ্লেনার ফোর্সগুলো যেটা রেজাল্ট্যান্ট ফোর্স অর্থাৎ যেটা লব্ধি ফোর্স আর তার ইকুয়েশনটা লাইন অফ অ্যাকশনের ইকুয়েশনটা ক্যালকুলেট করো। এটা হচ্ছে কোশ্চেন। তো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, তো মনে করো P1, P2, P3 এগুলো সব ফোর্স ছিল, আরও আছে। তো এদেরকে আমি x1, x2, x তো কনভার্ট করে এই বরাবর আমি x পেলাম, ওই সাম অফ xi-টা, আর এই বরাবর আমরা y পেলাম, সেটা কি সাম অফ yi। এখন এদের যেটা লব্ধি ফোর্স, এই দুটো ফোর্সের যেটা যোগফল তোমরা সেটা জানো ভেক্টর ল থেকে এই বরাবর যাবে। তাহলে এর এখন আমি ইকুয়েশনটা বের করব। এখন জিওমেট্রি তোমাদের কতটা দেখো মনে আছে, কোনো একটা লাইন বা কোনো একটা কার্ভ তার যদি আমাদের ইকুয়েশন ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদের কি করতে হয়, তার ওপর থেকে একটা যে কোনো আরবিটারি পয়েন্ট চুজ করতে হয়, করে তার যেটা লোকাস হয় সেই লোকাসটাই হয়ে যায় সেই লাইনের বা সেই কার্ভের ইকুয়েশন। অর্থাৎ ধরো আমরা একটা প্লেনের ইকুয়েশন বের করতে চাই, তাহলে প্লেনের ওপর থেকে একটা পয়েন্ট আমাদের ধরতে হয় আরবিটারি পয়েন্ট h, কে। এইবার এটার কি করতে হয়, এই h, কে লোকাসটা আমাকে ক্যালকুলেট করতে হয়।
এখন লোকালস মিনস এই এইচ কমা কে দিয়ে একটা রিলেশন তোমাকে বের করতে হবে। এবার যখনই তুমি একটা রিলেশন বের করবে তখন সেই রিলেশনটা ইকুয়াল টু 0 করে দিয়ে ওটাই হয়ে যাবে তোমার ইকুয়েশন। তাই তো তোমরা করতে নাকি যখন ধরো এই এইচ কমা ধরো কথা বলছি আমরা কোনো একটা ধরো 0 0কে সেন্টার করে আর রেডিয়াসের একটা সার্কেলের ইকুয়েশন বের করতে চাই। তাহলে আমাকে কী করতে হবে, সার্কেল থেকে একটা পয়েন্ট নিতে হবে এইচ কমাকে। এখন এই এইচ কমাকে একটা রিলেশন আমাকে বের করতে হবে এখান থেকে। তাহলে যেহেতু রেডিয়াসটা আর বলা আছে, তাহলে এই ডিস্টেন্সটা আমার আর এর সঙ্গে সমান হবে। তার মানে কি রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু আর হবে। তার মানে অ্যাকচুয়ালি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে যেহেতু এইচ কমা কে পয়েন্টটা এই রিলেশনটাকে স্যাটিসফাই করছে, তাহলে এই সার্কেলের ইকুয়েশন তখন কীভাবে ক্যালকুলেট করতাম, এইচের জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই বসিয়ে দিলেই যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে রিকোয়ার্ড লোকাস বা নির্ণীয় সঞ্চার পথ। তাহলে এখানেও আমরা সেই জিনিসটা করব যে একটা এই রেজাল্ট্যান্ট ফোর্সের উপর থেকে একটা আরবিটারি পয়েন্ট এইচ কমা কে আমরা চুজ করব। এবার সেই এইচ কমা কে চুজ করার পর তার একটা রিলেশন আমরা এখন ক্যালকুলেট করব এখানে, ঠিক আছে। এবং এটা খুবই সিম্পল একটা এক্সারসাইজ। কেন দেখো, যখনই আমি একটা আরবিটারি পয়েন্ট এইচ কমাকে চুজ করব এখান থেকে, তাহলে এবার এই পয়েন্টটাকে নাম দাও তুমি, একটা ক্যাপিটাল এ নাম দিলাম। তাহলে এই ক্যাপিটাল এ পয়েন্টের রেসপেক্টে এখানে যত ফোর্স ছিল P1 P2 Pn তাদের যে সাম অফ মুভমেন্ট সেটা কত হয়, সেটা হয় G প্লাস কে এক্স মাইনাস এইচ ওয়াই। এটা তোমরা জানো তাই তো। এটা হচ্ছে কি, তাহলে এটা আমার কি দাঁড়ালো, সাম অফ মুভমেন্ট অফ কোপ্লেনার ফোর্সেস বা অফ সিস্টেম লিখে দিলাম। সিস্টেম মিনস এই সমস্ত মানে ফোর্সগুলোকে একসঙ্গে সিস্টেম বলা হচ্ছে। তাহলে সমস্ত ফোর্সের একসঙ্গে যে মুভমেন্ট সেটা আমার কত দাঁড়ালো, জি মাইনাস কে এক্স প্লাস এইচ ওয়াই, সরি মাইনাস এইচ ওয়াই। এখন এই যে এর আগে যে ভ্যারিগন্স থিওরেমটা কি বললো, যে সমস্ত ফোর্সের যে মুভমেন্টের যোগফল সেইটা কার সঙ্গে সমান হয়, সেটা হচ্ছে তাদের যেটা রেজাল্ট্যান্ট ফোর্স, সেই রেজাল্ট্যান্ট ফোর্সের মুভমেন্টটা যদি বের করি এই পয়েন্টের রেসপেক্টে, তার সঙ্গেই সমান হয়ে যাবে, তাই না। তাহলে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে কি প্রত্যেকটা ফোর্সের করসপন্ডিং যে মুভমেন্ট সেই মুভমেন্টের যোগফল এটা। আর এটা কার সঙ্গে সমান হয়, এটা অ্যাকচুয়ালি সমান হয় এই ফোর্সগুলোর যেটা রেজাল্ট্যান্ট ফোর্স তার মুভমেন্টের সঙ্গে। তাহলে এখন খেয়াল করো এই ফোর্সগুলোর রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে আর, তাহলে এই আর এইচ কমা কে পয়েন্টটা আর ফোর্সের ওপরেই আছে, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এই ফোর্সের মুভমেন্ট কত হবে। জেনারেলি আগের দিন আমরা বলেছিলাম কোনো একটা পয়েন্টের রেসপেক্টে কোনো একটা ফোর্সের মুভমেন্ট ক্যালকুলেট করতে গেলে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সঙ্গে এই ফোর্সটার মাল্টিপ্লাই করতে হয়। তাহলে যেহেতু আমরা এই আর ফোর্সের মুভমেন্টটা ক্যালকুলেট করব এ পয়েন্টের রেসপেক্টে, আর এ পয়েন্টটা আর পয়েন্টের উপরেই আছে, তাহলে কিন্তু দেখো এই পয়েন্ট থেকে এই ফোর্সের ডিস্টেন্সটা 0 পাবো। তার জন্য কি হবে, অ্যাকচুয়ালি এই পয়েন্টের রেসপেক্টে রেজাল্ট্যান্ট ফোর্স যেটা তার মুভমেন্টটা 0 হয়ে যাবে, ঠিক আছে। কেন কি এই পয়েন্টটা এই ফোর্সের ওপরেই আছে। যখন কোনো পয়েন্ট সেই ফোর্সের ওপরেই থাকে তখন ওই পয়েন্ট থেকে ওই ফোর্সের কোনো ডিস্টেন্স না পাওয়ার জন্য ওই ফোর্সের মুভমেন্টটা ওই পয়েন্টের রেসপেক্টে 0 হয়ে যায়। এই জন্য যে কোনো পয়েন্ট যে পয়েন্টটা ওই ফোর্সের ওপরেই আছে তার রেসপেক্টে মুভমেন্ট সবসময় 0 হয়। তাহলে ভ্যারিগন্স থিওরেম থেকে আমাদের এই সামটা অ্যাকচুয়ালি 0-র সঙ্গে সমান হবে, কেন কি 0 মানে এখানে এই রেজাল্ট্যান্ট ফোর্সের মুভমেন্ট। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা পেলাম অ্যাকচুয়ালি এইচ কমা কে দিয়ে যে রিলেশনটা পেলাম সেটা হচ্ছে এইটা। তাহলে আমাদের রিকোয়ার্ড যে লোকাস সেটা কত হলো, জি মাইন প্লাস এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই, মানে ওয়াই ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে এটাকে লিখে দিই।
know that a system of coplanar forces acting on a rigid body can be reduced to a single force and a couple of moment G. Let capital A bracket H comma K be any point on the line of action of R, resultant force star. Then sum of moment of the system of coplanar force is, তাহলে কোপ্লেনার ফোর্সগুলোর মুভমেন্টের সামটা কত হয়, সেটা হয় জি প্লাস কে এক্স মাইনাস এইচ ওয়াই, তাই না? তাহলে দেন বাই ভ্যারিগনস থিওরাম it equal to কি হবে, মুভমেন্ট অফ আর অ্যাবাউট এইচ কমা কে। এই যে ওপরে যেটা আমরা ক্যালকুলেট করলাম সাম অফ মুভমেন্ট, সেটা কার সঙ্গে সমান হবে, এই আর এর এইচ কমা কে পয়েন্টে মুভমেন্টের এটা। দেয়ারফর আর যেহেতু এই পয়েন্টের রেসপেক্টে আরটা জিরো, আর এর মুভমেন্ট, দেয়ারফর জি প্লাস কে এক্স মাইনাস এইচ ওয়াই ইকুয়াল টু জিরো। হেন্স কি হবে দেখো, যে hence the line of action, hence the equation of line of action is কত হবে, জি প্লাস ওয়াই এক্স মাইনাস, সরি কে জায়গায় ওয়াই, হ্যাঁ মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। আমাদের আর একটা থিওরাম আছে, সেটা হচ্ছে অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। তাহলে আমাদের থিওরাম শেষ। তারপরে আমাদের কিছু প্রবলেম আমরা সলভ করব। অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের আমি ডেফিনেশনটা ফার্স্ট লিখে দিই, তারপরে থিওরামটাতে আসি। Definition: static equilibrium. Let a given system of
coplanar forces be in equilibrium. If this system be rotate, rotated through a common angle in the same sense and the system be still equilibrium, then this type of equilibrium is known as astatic equilibrium. স্পেলিংটা দেখে নেবে। ফার্স্ট আমাদের বুঝতে হবে যে অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামটা কি, তারপরে আমরা থিওরেমটাতে আসছি। তার জন্য ডেফিনিশনটা লিখে দেওয়া। ধরো তোমাকে একটা সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স দেওয়া আছে, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3, এটা হচ্ছে P4 অ্যান্ড সো অন। এই ফোর্সটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, এই সিস্টেম অফ ফোর্সটা। এখন তুমি প্রত্যেকটা ফোর্সকে একটা কমন অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলে, ধরো আমি থিটা ইকুয়াল টু সাপোজ 35 ডিগ্রি নিলাম, তাহলে প্রত্যেকটা ফোর্সকে যদি আমি 35 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, ধরো এটা এখানে ছিল, এটা এখানে চলে গেল, তাহলে এটা এখানে হয়ে গেল, তাহলে এটা হয়তো এরকম হয়ে গেল, তাহলে কী করলাম, প্রত্যেকটা ফোর্সকে আমি থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। তাহলে এখন যে নতুন সিস্টেমটা পাওয়া গেল, তখন আগের ফোর্সগুলো আর নেই, যে নতুন সিস্টেমটা পাওয়া গেল সেই সিস্টেমটাও যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ওই আগের ওই ইকুইলিব্রিয়ামটাকে বলা হয় অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার হলো? তাহলে একটা সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তাদের প্রত্যেকটা ফোর্সকে যদি একটা কমন অ্যাঙ্গেলে রোটেট করিয়ে দেওয়া হয়, তারপরেও যদি নতুন সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে সেই রকম ইকুইলিব্রিয়ামকে বলা হয় অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এখন লেট এ গিভেন সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস বি ইন ইকুইলিব্রিয়াম। একটা সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স, সেটা ইকুইলিব্রিয়ামে আছে। ইফ দিস সিস্টেম বি রোটেটেড থ্রু এ কমন অ্যাঙ্গেল ইন দ্য সেম সেন্স মানে তুই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে, তো ওই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে সবাইকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, ক্লকওয়াইজ ঘোরালে সবাইকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে, সেম সেন্স। ঠিক আছে? অ্যান্ড দ্য সিস্টেম বি স্টিল ইকুইলিব্রিয়াম, তারপরেও যদি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে, দেন দিস টাইপ অফ ইকুইলিব্রিয়াম ইজ নোন অ্যাজ অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। আমরা নেক্সট যে থিওরেমটা পড়বো বা এক্সারসাইজটা পড়বো, সেটা হচ্ছে অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। এটা আমাদের লাস্ট থিওরেম এই চ্যাপ্টারে। Find the condition of astatic equilibrium. Astatic equilibrium এর কন্ডিশন ক্যালকুলেট করো। তো আমি তোমাদেরকে প্রথমে একটু বুঝিয়ে দিই, তারপরে আমি লিখে দিচ্ছি। মনে করো আগের মতন করে আমার সিস্টেমটা হলো P1, P2, P3, P4 অ্যান্ড সো অন। এই P1, P2, P3 অ্যান্ড Pn ফোর্সগুলো আমাদের এইভাবে আছে। তাহলে এদের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টগুলো কত হবে? x1, y1, x2, y2, x3, y3 অ্যান্ড সো অন। এবং তাহলে আমরা আগের মতন করে ক্যালকুলেশন করে পাবো x ইকুয়াল টু সামেশন xi, যেটা এই বরাবর কাজ করবে, y ইকুয়াল টু আমার সামেশন yi। ফাইন। আচ্ছা, এবার xi গুলো কি তোমরা জানো, আমি আগের দিন লিখে দিয়েছিলাম, সেটা xi গুলো হয় pi cos theta i। ওকে, আর এটা হয় কত? pi sin theta i, যেখানে theta i গুলো হচ্ছে করসপন্ডিং ফোর্সের অ্যাঙ্গেল x অ্যাক্সিসের সঙ্গে।
আচ্ছা, আর জিটা কি হয়? যেটা জানো সেটা হচ্ছে যে সামেশন এক্স আই ক্যাপিটাল ওয়াই আই মিনস পি আই সাইন থিটা আই, তাই তো, মাইনাস স্মল ওয়াই আই ক্যাপিটাল এক্স আই মানে পি আই কস থিটা আই। তাহলে এই হচ্ছে আমার এক্স ওয়াই জি যখন সিস্টেমটা এই অবস্থাতে ছিল। এখন আচ্ছা এক কাজ করো, থাক কোনো সমস্যা নেই, না ওটাকে চেঞ্জ করে দিই, একটু আলফা আই করে দিই, ঠিক আছে, এটা আলফা আই, তাহলে এটা আলফা আই, এটা আলফা আই, মনে করো আলফা আই অ্যাঙ্গেল করেছিল। এখন আমাকে দেখো এই যে ইকুইলিব্রিয়ামটা, এই ইকুইলিব্রিয়াম যদি, তাহলে যেহেতু সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে তার মানে এই ভ্যালুটাও জিরো, এই ভ্যালুটাও জিরো, এই ভ্যালুটাও জিরো। কেন কি আমাকে অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে ফার্স্ট যে সিস্টেমটা কনসিডার করব তাকে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকতে হবে। তাহলে এটা যেহেতু ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে তাহলে এক্স ওয়াই জি অল আর জিরো। নাও ইফ ইউ রোটেট ইচ ফোর্স থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা, আমরা যদি প্রত্যেকটা ফোর্সকে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই তাহলে তখন সেক্ষেত্রে ছবিটা কেমন হবে? তাহলে ধরো এইটা হয়ে গেল এরকম, এই ফোর্সটা হয়ে গেল এরকম, এই ফোর্সটা হয়ে গেল এরকম, আর এই ফোর্সটা হয়ে গেল এরকম, প্রত্যেকটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করিয়ে দিয়েছি। তাহলে এই যে ব্লু যে কালার, ব্লু কালিতে যে ফোর্সগুলো আমি লিখলাম সেটা হচ্ছে আমার কাছে এখন নতুন সিস্টেম অফ ফোর্স। তাহলে এই নতুন সিস্টেম অফ ফোর্সটা তাহলে কত হবে এখন বলো? তাহলে সেক্ষেত্রে দেখো আমি যদি এই যে নতুন যে ফোর্সগুলো পেলাম তার তাদেরকে আবার এক্স অ্যাক্সিস বরাবর আমি উপাংশ নিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ নিলাম, হ্যাঁ, তো তাহলে সেই এক্স অ্যাক্সিস বরাবর উপাংশটা কত হবে? তাহলে আগে যদি আমার এক্স আইটা ছিল কত ছিল? পি আই কস থিটা আই। এখন যেহেতু আগে তো থিটা অ্যাঙ্গেল ছিলই এক্স অ্যাক্সিসের সঙ্গে, সরি আগে তো আলফা অ্যাঙ্গেল ছিলই এক্স অ্যাক্সিসের সঙ্গে, আরও ধরো আমি একটা ফোর্স দিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ছবিটা করে। ধরো এই ছিল আমার ইনিশিয়াল ফোর্সটা P1 যেটা থিটা অ্যাঙ্গেল করেছিল এক্স অ্যাক্সিসের সঙ্গে। তাহলে এখন যদি ফোর্সটা আমার আলফা অ্যাঙ্গেলে, সরি থিটা না, কত অ্যাঙ্গেল ছিল? আলফা অ্যাঙ্গেল করা ছিল, আলফা আই বা আলফা 1, যেহেতু আমি P1 নিয়ে কাজ করছি। তাহলে এখন যদি ফোর্সটাকে আমি এই জাস্ট ঘুরিয়ে দিলাম থিটা অ্যাঙ্গেলে আরও, তাহলে এখন এই যে নতুন আমার P1 ড্যাশ ফোর্সটা সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করলো? থিটা প্লাস আলফা 1, তাই না? তাহলে আমার নতুন যে এক্স আই মানে তাহলে এই ফোর্সের যেটা এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ হবে, যেটাকে আমি এক্স আই ড্যাশ যদি নাম দিই, তাহলে সেই এক্স আই ড্যাশটা তাহলে আমার এখন কত হবে? এখন সেই এক্স আই ড্যাশটা হবে পি, যদি আমি আই ভাবি, ধরো আই ভাবছি, তাহলে পি আই কস অফ, এখন এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল হয়ে গেল? থিটা প্লাস আলফা আই, বোঝা গেল? সিমিলারলি ওয়াই আই যেটা ড্যাশ, ওয়াই আই ড্যাশ মিনস ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, সেটা হবে পি আই সাইন অফ থিটা প্লাস আলফা আই। তার মানে আগে যে ফোর্সগুলোতে আমার আলফা আই ছিল সেই আলফা আইয়ের জায়গায় যদি আমি আলফা আই প্লাস থিটা করে দিই তাহলে নিউ সিস্টেম অফ ফোর্সের করসপন্ডিং জিনিসগুলো পেয়ে যাব। তাহলে নতুন সিস্টেম অফ ফোর্সের ক্ষেত্রে আমি এই এক্স অ্যাক্সিস বরাবর যে ফোর্সগুলো থাকবে তার যোগফলটাকে যদি আমি এক্স ড্যাশ নাম দিই তাহলে সেই এক্স ড্যাশ ইকুয়াল টু কত হবে? সামেশন পি আই কস অফ আলফা আই প্লাস থিটা। এটা হচ্ছে কি নতুন সিস্টেম অফ ফোর্সের এক্স অ্যাক্সিস বরাবর টোটাল উপাংশ। তাহলে যদি আমি এটাকে এখানে আই ইকুয়াল টু 1 to n ফর্মুলা ফেলে দিই তাহলে কত হবে? কস অফ আলফা আই কস থিটা মাইনাস সাইন অফ আলফা আই সাইন থিটা, কস এ প্লাস বির ফর্মুলা। এখন তাহলে সামেশনটাকে ব্রেক করে দিয়ে থিটাতে কোনো আই নেই, সেই জন্য কস থিটাটা বাইরে আসলো, থাকলো কত? পি আই কস আলফা আই, মাইনাস দিয়ে সাইন থিটাটা বাইরে আসলো, থাকলো পি আই সাইন আলফা আই। তাহলে এখন এইটা হচ্ছে আমার, দেখো খেয়াল করে দেখো, পি আই কস আলফা আই মানে হচ্ছে সামেশন পি আই কস আলফা আই মানে কিন্তু এক্স, তার মানে অ্যাকচুয়ালি কত হলো? এক্স কস থিটা, যদিও এক্স এর মান 0 সেটা পরে আমরা সাবস্টিটিউট করব, মাইনাস এটা হচ্ছে ওয়াই সাইন থিটা।
তাহলে আমাদের নতুন যদি এক্স অ্যাক্সিস বরাবর আমরা যে সাম অফ কম্পোনেন্ট দেখি, তাহলে সেটা কত হচ্ছে, এক্স ইকুয়াল টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। সিমিলারলি ওয়াই ড্যাশ অর্থাৎ নিউ সিস্টেম অফ ফোর্সের যদি ওয়াই অ্যাক্সিস বরাবর সাম নেই কম্পোনেন্টগুলোর, তাহলে কত হবে, সামেশন পি আই সাইন অফ আলফা আই প্লাস থিটা। এটাকে ফর্মুলা যদি তুমি ফেলো তাহলে দেখবে এটা হবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তাহলে এখন নতুন আমার এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ এক্স ড্যাশ এটা হলো, ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ ওয়াই ড্যাশ এটা হলো সমস্ত ফোর্সে। একইভাবে জিটাকেও আমি ক্যালকুলেট করব, জাস্ট আলফার জায়গায় আলফা প্লাস থিটা আই বসিয়ে দেবো, আর সরি আলফা আই প্লাস থিটা বসাবো, আর এখানেও আলফা আই প্লাস থিটা বসাবো, দিয়ে জিটাকেও আমরা নতুনভাবে ক্যালকুলেট করব। তাহলে আমাকে দেখতে হবে যে নতুন যে সিস্টেমটা সেইটা ইকুইলিব্রিয়ামে আছে কিনা। তার মানে কি এই এক্স তাহলে নিউ সিস্টেম অফ যে ফোর্স এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জি ড্যাশ তারা যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে ইকুইলিব্রিয়ামে থাকবে। তো তাদেরকে ভ্যানিশ হতে গেলে কী কী কন্ডিশন লাগবে সেটা আমাকে দেখতে হবে, এবং সেই কন্ডিশনটাই হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন ফর অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। মোটামুটি বুঝতে পারলে আমি একটু এবার লিখে দিই। এই ছবিটাকে লিখে রাখবে, ঠিক আছে, এই একটা ছবি করলেই হবে, ছবিটা আমি আর আঁকছি না। Let a system of coplanar forces P1, P2, Pn are act at A1, A2, N whose coordinates are x1, y1 with respect to coordinates axis ox, oy. Also let the forces Pi makes an angle theta I with the x-axis. Then x equal to কত হবে, summation Pi, সরি আলফা না থিটা, থিটা হয় না আলফা করে দাও, Pi cos alpha I, y equal to summation Pi sin alpha I, and g equal to আমরা জানি সেটা হচ্ছে Pi xi sin alpha I minus yi cos alpha I। যে ফর্মুলাটা আছে সেখানে x এর জায়গায় ওই xi cos alpha I আর y এর জায়গায় yi sin alpha I বসিয়ে দিলেই এটা চলে আসবে। এখন আমরা কি করব, এই সিস্টেমটাকে আমরা রোটেট করে দেবো থিটা অ্যাঙ্গেলে। Now when each force is rotated through an angle theta in the same sense, আমরা যে ছবিটা করেছিলাম তাই অ্যান্টি ক্লকওয়াইজ করেছিলাম, তাই না? তাহলে লিখে দিই এখানে ব্র্যাকেটে সে অ্যান্টি ক্লকওয়াইজ। Then if the system now be equivalent to x dash y dash along the axis together with a couple,
জি ড্যাশ। এখন নতুন সিস্টেমের যদি নতুন সিস্টেম অফ ফোর্সটা যদি ইকুইভ্যালেন্ট টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর জি ড্যাশ হয়ে যায়, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু সামেশন, আমরা জানি পি আই কস অফ থিটা আই, সরি আলফা আই প্লাস থিটা, তাই না, আলফা আই প্লাস থিটা। তাহলে এটাকে ক্যালকুলেশন করবে, যে ক্যালকুলেশনটা তখন করলাম, দু লাইন ক্যালকুলেশন করার পরে দেখবে আসবে কত, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। এখানে কেন হলো, কারণ সিন্স লিখে দিবে সামেশন পি আই কস থিটা আই, সরি কস আলফা আই, এটা মানে হচ্ছে এক্স, সামেশন পি আই সাইন আলফা, এটা মানে হচ্ছে ওয়াই, যেহেতু এটা অ্যাপ্লাই করবে। সিমিলারলি y dash equal to summation pi sin of alpha I plus theta, এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হবে, এটাকে আবার ক্যালকুলেশন করবে, করে দেখবে x cos থিটা প্লাস, সরি x sin থিটা, এটা ঠিক ডেরিভেটিভটা হয়, তাহলে x sin থিটা প্লাস y cos থিটা, এটা আসলো, ঠিক আছে। অ্যান্ড জি ইকুয়াল টু অ্যান্ড জি ড্যাশ ইকুয়াল টু কি ছিল, পি আই ছিল এক্স আই সাইন অফ আলফা আই প্লাস থিটা মাইনাস ওয়াই আই কস অফ আলফা আই প্লাস থিটা। এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে, ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি এটা। সামেশন পি আইটা থাকলো এক্স আই, এটাকে করলে কত হবে, সাইন এ কস বি প্লাস cos a sin b, ফাইন, মাইনাস ওয়াই আই cos a cos b মাইনাস sin a sin b, এটা আসলো। এখন যদি cos থিটাকে কমন নেই প্রথমে, দেখো তাহলে আমার জিটা চলে আসবে। দেখো এখানে cos থিটা আছে, এখানে cos থিটা আছে, সো cos থিটাকে কমন নিলে থাকবে সামেশন পি আই এক্স আই সাইন আলফা আই মাইনাস, এখান থেকে দেখো ওয়াই আই কস আলফা আই, এটা একটা হলো, প্লাস সাইন থিটাটা কমন নাও, তাহলে এখান থেকে সাইন থিটা কমন নিলে হবে পি আই এক্স আই cos of alpha I মাইনাসে মাইনাসে প্লাস কত হবে ওয়াই আই সাইন আলফা আই। সো খেয়াল করে দেখো এইটা কিন্তু অ্যাকচুয়ালি কত হবে, এটা হবে অ্যাকচুয়ালি জি, একটু খেয়াল করে দেখো আমাদের যে জিটা বের করে রেখেছিলাম, তাহলে কত হচ্ছে জি cos থিটা প্লাস এটাকে নাম দিয়ে দাও ভি, এটা আমি ধরে নিলাম ভি, এটা ঠিক আছে, তাহলে ভি কত হবে সাইন থিটা, তাহলে লিখি সাইন থিটা, তাহলে where v equal to summation pi xi cos alpha I plus yi sin alpha, এটা হচ্ছে আমার ভি। এটাকে বলা হয় ভাইরালও বলা হয়, এটাকে is known as ভাইরাল। এখন দেখো যে আমাদের ইনিশিয়াল সিস্টেমটা কিন্তু ইকুইলিব্রিয়ামে ছিল, তাই না, তাহলে ইফ ইনিশিয়ালি the system is in equilibrium, তাহলে ইনিশিয়ালি যদি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে
তাহলে এক্সটা 0 হবে, ওয়াইটা 0 হবে, আর জিটা 0 হবে। দেন তাহলে সেক্ষেত্রে এক্স ড্যাশটা কত হবে বলো তো? দেখো এক্স ড্যাশে এক্স ছিল, ওয়াই ছিল, তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিলে কিন্তু 0 হয়ে যাচ্ছে। ওয়াই ড্যাশ কত ছিল? ওয়াই ড্যাশটা ছিল তোমার ছিল কত, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিলে এটাও কিন্তু 0 হয়ে যাচ্ছে। আর জিটা কত ছিল, জি ড্যাশটা তাহলে কত হবে? দেখো এক্স যদি 0 হয়, জি যদি 0 হয়, তাহলে এখানে 0 বসিয়ে দিলে পড়ে থাকছে কত, ভি সাইন থিটা। তাহলে এই সিস্টেমটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকছে না। কেন কি দেখো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ 0 হলেও জি ড্যাশটা কিন্তু 0 হচ্ছে না, এবং থিটার কিন্তু যে কোনো মানের জন্যই যেটা হতে পারে, কারণ অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের যা ডেফিনেশন তাতে করে আমরা দেখেছি কি যে কোনো কমন অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। তাহলে শুধুমাত্র যে পাই অ্যাঙ্গেলেই ঘোরাবো সেটা নয়, তার মানে কি থিটার যে কোনো মানের জন্য কিন্তু আমাকে 0 হতে হবে এটা, ওকে? তাহলে থিটার যে কোনো মানের জন্য জি ড্যাশটা তখনই 0 হবে যদি কি হয়, ভিটা 0 হয়, ঠিক আছে? তাহলে নিউ সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে যদি ভিটা 0 হয়। তাহলে এখানে লিখবো কি, দ্য নিউ সিস্টেম is in equilibrium if কি হয়, v equal to 0 হয়। that is v মানে হচ্ছে কত ছিল এখানটায়, সামেশন pi xi cos alpha i plus yi sin alpha i, এইটা equal to 0 is the required condition for অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এই হচ্ছে থিওরাম। আমাদের এই চ্যাপ্টারের থিওরাম সমস্ত কমপ্লিট, ঠিক আছে? নেক্সট যেটা আমি করব সেটা হচ্ছে কিছু অঙ্ক করব, তবে এই আজকে নয়, অন্য পরে।